তো আমাদের সাথে জুমের মাধ্যমে যুক্ত হয়েছেন লিমা আক্তার, উনি একজন পুষ্টিবিদ। লিমা আপু, ওয়েলকাম করছি আপনাকে। যদিও আপনি আমাদের সাথে স্টুডিওতে নেই, বাট তারপরেও আমরা আপনাকে দেখতে পাচ্ছি জুমের মাধ্যমে। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি লিমা আক্তার, পুষ্টিবিদ। আপাতত কাজ করছি নরেক, যেটা নরওয়ে গভর্নমেন্টের ইন্টারন্যাশনাল মিউচুয়াল এক্সচেঞ্জ প্রজেক্ট। সেখানে আমি কর্মরত আছি নিউট্রিশন অফিসার হিসেবে। আর কাজের সূত্রে এখন আমি বর্তমানে অবস্থান করছি নেপালে। এখানে আমি মূলত 14 মাসের জন্য এসেছি। 5 মাস পাস্ট অ্যান্ড আরো 7 মাস থাকতে হবে। এই তো আমার পরিচয়। তো আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো গর্ভকালীন ও গর্ভ পরবর্তী মায়ের মুটিয়ে যাওয়া বা একটু হেলদি বাল্কি হয়ে যাওয়া ব্যাপারটা নিয়ে। প্রথম কথা হলো যে এটার রিজনটা কি, মানে ওই সময় কি হরমোনাল ইমব্যালেন্স বা অন্য কোনো কারণে একজন গর্ভবতী মা একটু হেলদি বা বাল্কি হয়ে যান? আসলে গর্ভাবস্থায় আমাদের একটা মেইনলি আমাদের একটা ওয়েট গেইন করতে হয়, বাট যদি আমরা অতিরিক্ত ওয়েট গেইন করে ফেলি তাহলে তখন আমরা বলতে পারি এটাকে মুটিয়ে যাওয়া। আর এই মুটিয়ে যাওয়া সাধারণত কেন হয়? কারণ আমরা যখন প্রেগনেন্ট অবস্থায় থাকি, আমাদের মায়েদের মধ্যে আরেকজন একটা হিউম্যান বিং বাড়ছে, তার গ্রোথ হচ্ছে, তার বিকাশ হচ্ছে, যার কারণে আমাদের এক্সট্রা ক্যালোরির প্রয়োজন হয়। এছাড়াও দেখা যায় এই সময় হরমোনাল কিছু চেঞ্জ আছে, প্রজেস্টেরন হরমোন আছে, যেটা খুব দ্রুত বৃদ্ধি পেয়ে যায়, যার ফলে আমাদের মেটাবলিজম একদম স্লো হয়ে যায়। এছাড়াও দেখা যায় এটার কারণে আমাদের পেলভিক স্নায়ু সেটা শিথিল হয়ে যায়, যার ফলে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম এটাও দৃঢ় হয়ে যায় বা স্লো হয়ে যায়। এছাড়াও দেখা যায় আমাদের প্রেগন্যান্সিতে বডি ইটসেলফ কিছুটা ফ্যাট স্টোর করে রাখে, আমরা যে খাবারটা খাই সেখান থেকে। এটা মেইনলি করে রাখে ব্রেস্ট মিল্ক প্রডিউস করার জন্য। এটা আবার আফটার ডেলিভারি এটা হচ্ছে ব্রেস্ট ফিডিং যখন মা করায় তখন এটা পার ডে 400 থেকে 500 কিলো ক্যালোরি বার্ন হয়ে যায়, যেটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। বাট প্রেগন্যান্সিতে ওই ব্রেস্ট ফিডটা করাতে হবে মাকে, দেন এই ক্যালোরিটা বার্ন হবে। এছাড়াও দেখা যায় কিছু ভ্রান্ত আইডিয়া আছে, যার কারণে আমাদের ওয়েটটা বেশি গেইন হয়ে যায় বা মুটিয়ে যায় যেটাকে বলি। যেমন সোসাইটিতে কিছু ধরনের ভ্রান্ত আইডিয়া চলে যে প্রেগনেন্ট হলে মাকে 2 জনের খাবার খেতে হবে, কিন্তু মোটেও ব্যাপারটা তেমন না। আর কিছু ওভার কেয়ারিং মাদার আছে যারা কি করে যে একদমই কোনো কাজকর্ম করে না, কিন্তু দেখা যায় প্রেগনেন্সিটা কিন্তু আমাদের স্পেশাল একটা পিরিয়ড, এটা কোনো সিকনেস বা ডিজিজ না। তো এই সময় আমরা যে বাসার হালকা পাতলা নর্মাল যে কাজগুলো এগুলো আমরা করতে পারি, এতে আমাদের কোনো সমস্যা নাই। আর যদি ডক্টর বেড রেস্ট সাজেস্ট করে, এছাড়া আমাদের বেড রেস্টের কোনো দরকার নেই, আমরা নর্মাল আমাদের যে লাইফের যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলো আমরা করতে পারি, তাহলেই দেখা যাবে আমরা মুটিয়ে যাবো না। ভালো একটা মিথ সম্পর্কে জানলাম, সেটা হলো যে আমাদের প্রচলিত মিথ যে আপনাকে 2 জনের খাবার খেতে হবে, বাবু এবং আপনার খাবার। যাই হোক, বেবি বার্থের পরে কতদিন পর থেকে একজন মাদার আবার ফিটনেস জার্নিটা শুরু করতে পারে? মেইনলি হচ্ছে এটা যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে তো আপনি খুব দ্রুত এক্সারসাইজ শুরু করতে, এক্সারসাইজ বলতে হেভি এক্সারসাইজ করা যাবে না টিল 6 মান্থ। তখন আপনাকে 6 মান্থ পর্যন্ত আপনাকে প্রপার ডায়েটটা ফলো করতে হবে, কারণ ওই সময় আপনার থেকে বেবিটা ব্রেস্ট ফিড করবে, আপনার খাবার থেকে বেবি নিউট্রিয়েন্টস পাবে সেজন্য। তবে 6 মান্থের আগে হালকা পাতলা কিছু এক্সারসাইজ আছে, এগুলো করা যাবে, ইয়োগা করা যাবে, এটা করা যাবে, এবং প্রপার ডায়েট এবং প্রপার এক্সারসাইজ আফটার 6 মান্থ বেবির হলে দেন এটা শুরু করা উচিত। আর সি সেকশনের ব্যাপারে? সি সেকশন হলে তো এটা ডক্টর অ্যাডভাইস অনুযায়ী আপনার বডি কন্ডিশন কেমন আছে সেটার উপর ডিপেন্ড করে। তারপরে 40 ডেজ আপনার একদম মোটামুটি বেড রেস্টে থাকা উচিত। বেড রেস্ট বলা যায় না, মোটামুটি রেস্টে থাকা উচিত। আফটার আপনি হালকা পাতলা অ্যাক্টিভিটি, হালকা পাতলা ইয়োগা, ব্রিদিং ইয়োগা আছে, মানে খুব যে হার্ড ইয়োগা বা এক্সারসাইজ করতে হবে এরকম না, খুবই লাইট যে ইয়োগাগুলো আছে আমরা এগুলো দিয়ে স্টার্ট করতে পারি।